আরজি কর নিয়ে যা যা ঘটেছে আমি তার বর্ণনার মধ্যে যাচ্ছি না। আপনারা সব দেখেছেন, আপনারা সব জানেন কি হয়েছে না হয়েছে, কে কিভাবে বেঁচে গেল, আপনারা সব দেখেছেন। যখন আমাদের রাজ্যে পুলিশ কোনো ভুল কাজ করে, যখন পুলিশ তৃণমূলের গুন্ডাদেরকে, ক্রিমিনালদেরকে আড়াল করে, খুনিদেরকে আড়াল করে, তখন বিজেপি যখন সমালোচনা করে পুলিশের, বিজেপি কখন এই কথা বলে যে না ঠিক আছে পুলিশ যা করেছে করেছে, ওটা পুলিশের দোষ, পুলিশের জবাব পুলিশ দেবে, তার জন্য তৃণমূল সরকারের কোনো দোষ নেই? আমরা বলি, বিজেপি বলে? বলি না তো। আমরা জানি কুকুর ল্যাচকে নাড়ায়, ল্যাচ কখনো কুকুরকে নাড়ায় না। পুলিশ যদি ঠিক করে কাজ না করে, পুলিশ যদি কোথাও অপরাধীদেরকে আড়াল করে, তাহলে তার সেটা পুলিশের নিজের ইচ্ছায় নয়, তার উপর সেরকম রাজনৈতিক নির্দেশ আছে বলে পুলিশ এই কাজটা করছে। তাহলে পুলিশ যদি কোথাও অপরাধীদেরকে আড়াল করে, তার দায় যদি রাজ্যের সরকারের হয়, তাহলে সিবিআই যদি একটার পর একটা ঘটনায় অপরাধীদেরকে আড়াল করে, তাহলে আপনারা বলুন তার দায়টা কারণ ঘাড়ে বর্তায় কি বর্তায় না? এক কথায় বিজেপির লোকেরা যখন কেউ গ্রেপ্তার হবে, পার্থ চ্যাটার্জি অনুব্রতের মতো লোকেরা যখন গ্রেপ্তার হবে, তখন শুভেন্দু অধিকারীরা গলা শিরা ফুলিয়ে বলবে এ দেখো কে ধরলো দিল্লির পুলিশ, কে ধরলো মোদিজির পুলিশ, কে ধরলো অমিত শাহর পুলিশ। যখন গ্রেপ্তার হবে তখন কৃতিত্ব বিজেপি, আর যখন চার্জশিট জমা হবে না বলে একটার পর একটা লোক বুক ফুলিয়ে জেল থেকে বেরিয়ে আসবে, যখন সন্দীপ ঘোষ থেকে শুরু করে, অভিজিৎ মন্ডল থেকে শুরু করে, ওই সুদীপ্ত রায় থেকে শুরু করে গোটা মমতা ব্যানার্জির পাপের সাম্রাজ্য বেঁচে যাবে ধর্ষণ করে, খুন করে একটা মেয়েকে, তখন তার দায় খালি সিবিআই এর। সিবিআই কে যারা চালাচ্ছে তাদের দায় নয়। কিন্তু দেখুন নতুন করে কথা বলেও কোনো লাভ নেই। আপনারা জানেন একদিনে মানুষ বুঝে গেছেন, আপনারা সবাই বুঝে গেছেন, আমরা সবাই বুঝে গেছি, যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে এদের কিছু হবে না। এরা প্রমাণ লোপাটের কথা বলে। সরকার চেষ্টা করেছে প্রমাণ লোপাট করার, রাজ্য করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বলুন তো, প্রমাণ লোপাটটাই যদি একমাত্র কারণ হয়ে থাকবে, আমি সব ছেড়ে দিচ্ছি। গরু চুরির মামলায় প্রমাণ লোপাট হয়েছে, বালি চুরি, চাকরি চুরি, সবেতে প্রমাণ লোপাট হয়েছে। সারা পৃথিবী দেখলো পাথর খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, তাও নাকি বলে প্রমাণ লোপাট হয়েছে। ভালো কথা। আচ্ছা বলুন তো, নারদার ভিডিওর কি প্রমাণ লোপাট হয়েছে? নারদার যে লোকগুলো হাত পেতে টাকা খাচ্ছে, সেই ভিডিও নেই? একমাত্র বিজেপির নিজের ইউটিউব চ্যানেল ছাড়া তো পৃথিবীর কোনো জায়গা থেকে লোপাট হয়নি, সেই ভিডিও তো রয়েছে। তা যে লোকগুলোর হাত পেতে টাকা খাওয়ার ভিডিও রয়েছে, সেই লোকগুলো লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে প্রমাণ লোপাটের জন্য নাকি রাজনৈতিক বোঝাপড়ার জন্য? এর জবাব মানুষ যাদের জানান তারা জানেন। নতুন করে এগুলোর জন্য আর আমাদেরকে মাইকে দাঁড়িয়ে বলতে হবে না। কিন্তু আমি কথাটা যে কারণে আপনাদেরকে বললাম, আরজি করের কথা, আপনারা দেখেছেন আরজি করের পরে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন শুধুমাত্র আরজি করের একটা ধর্ষণ খুনের ঘটনা আটকে থাকেনি। বিজেপি একটু আধটু আসার চেষ্টা করেছিল, ছাত্র সমাজ বলে কতগুলো ছাত্রদের বাবা জানাদেরকে নিয়ে গিয়ে একটা নবান্ন অভিযান করলো, তারপরে কোথায় হারিয়ে গেল কেউ খবর রাখে না। আমি কখনো কথা বলবো না যে আরজি কর আন্দোলন খালি সিপিএম করেছে, কিন্তু আরজি কর আন্দোলনে বামপন্থী মানুষ, খালি সিপিএম না, আমাদের পার্টির বাইরেও অনেক বামপন্থী মানুষ আছেন, বামপন্থী মানুষজন সবাই ছিলেন, তার বাইরেও আরো কাতারে কাতারে সাধারণ মানুষ ছিলেন। হিন্দু মুসলমানের কোনো ব্যাপার ছিল না আরজি করের আন্দোলনে, জাত ধর্মের কোনো ব্যাপার ছিল না। বিজেপি সিলেবাসের বাইরে পড়ে গেছিল, ওরা কদিন পর থেকে ওদেরকে আর খুঁজে পাওয়া যায়। কথাটা আমি একটা কথা আপনাদের বলছি, দেখুন আমার কথাটা খুব আনন্দ পেয়ে বলছি এমন নয়, কিন্তু সোজা কথা সোজা ভাষায় বলছি। আমার বিশ্বাস আপনারা কেউ কিছু মনে করবেন না, এটা খোলা মনে ভেবে দেখবেন। আজকে আরজি করের যে ধর্ষক, এখন অব্দি একটা নামই অফিসিয়ালি ধরুন জানা গেছে, সঞ্জয় রায়। আমি ধরে নিচ্ছি যে সে ছাড়া কেউ থাক না থাক আমরা এখনো জানি না, সঞ্জয় রায়কে নিয়ে যদি আলোচনা করি। আজকে আপনারা চিন্তা করুন তো, ধর্ষকের নাম সঞ্জয় রায় না হয়ে যদি কোনো মুসলমান নাম হতো কি হতো? এই গোটা আন্দোলনে তখন দেখতেন বিজেপি সবার সামনে থাকতো। আর তখন আর যা যা প্রশ্ন উঠেছে এই আন্দোলনকে নিয়ে, আর কোনো প্রশ্নই কোনো প্রশ্ন হতো না। তখন একমাত্র প্রশ্ন হতো কি, তোর ধর্ম খারাপ, তোর জন্ম আব্দুল চাচার খাটে, তাই তুই এরকম করেছিস, এদেরকে দেশ থেকে তারাও, নাহলে দেশের এই হবে, এরা ইরাকে ওই করেছিল, এরা বাংলাদেশে সেই করেছিল, এরা আফগানিস্তানে তাই করেছিল। গোটা লড়াই হতো, সবকিছু হতো ওইদিকে। এক্ষেত্রে বিজেপি ছিল না, বামপন্থীরা ছিলেন, যার ফলে আরজি কর আন্দোলন কতগুলো প্রশ্ন তুললো, কতগুলো দাবি তুললো। আমরা মনে করি এই দাবিগুলো, প্রশ্নগুলো জরুরি প্রশ্ন। সরকার থেকে একটা সার্কুলার ইস্যু করলো, আপনাদের মনে আছে, যে মহিলারা রাত্রিবেলা নাইট ডিউটি যাতে না করেন তার জন্য সরকার ব্যবস্থা করবে। তখন এই আন্দোলন থেকে প্রশ্ন উঠে এলো
যে রাত্রির বেলা যদি একজন পুরুষের কাজ করার অধিকার থেকে থাকে, তাহলে রাত্রিরে একজন মহিলারই বা কাজ করার অধিকার থাকবে না কেন? এমনি মহিলাদের নিয়োগে এত সমস্যা হয়, মহিলারা তুলনামূলকভাবে কম চাকরিরত এখনো পর্যন্ত। কারণ আমাদের সমাজে মহিলারা দীর্ঘদিন ধরে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল, আজও পিছিয়ে রাখা হয়। সেখানে একজন মহিলা লড়াই করে একটা কাজ পাবেন তার যোগ্যতার, সেখানে যদি এই ক্রস চাপিয়ে দেওয়া হয় যে মহিলা হলে রাত্রিরে ডিউটি দেওয়া যাবে না, স্বাভাবিকভাবেই তার তখন কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। যে একে তো আমি রাত্রিবেলা ডিউটি দিতে পারবো না কোনো এমার্জেন্সি সার্ভিসে, তার জায়গায় কোনো পুরুষকে চাকরি দিলে তাকে আমি দিনেও পাবো, প্রয়োজনে রাতেও পাবো, আমি ছেলেটাকেই চাকরি দিই। মহিলাদের সুযোগ কমে আসবে। কেন সরকারের চোখে ভেদাভেদ থাকবে যে পুরুষ পারবে রাত্রিবেলা কাজ করতে, মহিলা পারবে না? এই ছিল প্রথম প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা উঠলো আমার নিজের মনে হয় সেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একজন মহিলা রাত্রিবেলা খালি কাজ করার জন্যই বাড়ি থেকে বেরোবে কেন? কোনো মহিলা যদি কোনো বন্ধুর বাড়িতে যেতে ইচ্ছে করে, যদি পার্টি করতে ইচ্ছে করে, যদি রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারতে ইচ্ছে করে, তাহলেই বা সে বাড়ি থেকে বেরোবে না কেন রাত্রিবেলা? কার কাছে রাজখপ দিয়ে বসে আছে যে আমার কাজ থাকলে তবে বেরোতে পারবো, না হলে বাড়ি থেকে বেরোতে পারবো না রাত্রিবেলা? সুতরাং এই যে প্রশ্ন উঠল, এই প্রশ্ন আরজি কর আন্দোলন এই প্রশ্ন তুললো যে এখনো পর্যন্ত আমাদের দেশে, আমাদের রাজ্যে একেবারে ক্ষেত মজুর থেকে শুরু করে আইটি সেক্টর, সল্টলেক সেক্টর 5 পর্যন্ত বিভিন্ন পেশায় একজন পুরুষের থেকে সমান যোগ্যতার একজন মহিলার মজুরি কম হয় এখনো পর্যন্ত। কেন মজুরি বৈষম্য থাকবে? কেন একজন মহিলার পোশাক থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন কেমন হবে তার উপর সমাজের চোখ রাঙানি থাকবে? কেন কোথাও কোনো ধর্ষণ হলে, কোথাও কোনো হেনস্থা হলে সবার আগে সেই মহিলাকে জবাবদিহি করতে হবে যে না আমার কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও ধর্ষণ হয়েছে? আরজি কর আন্দোলন থেকে এই প্রশ্ন নতুন করে উঠল। আরজি কর আন্দোলন দাবি তুলল যে খালি একজন মেয়ে নয়, আমাদের সমাজে যখন একটা ছেলেও ছোট থেকে বড় হচ্ছে, কেন তাকেও এমন শিক্ষা তার সিলেবাসে, তার পারিবারিক শিক্ষায়, তাকে সামাজিকভাবে যে শিক্ষা দেওয়া হয়, তাতে একটা ছেলেও যখন ছোট থেকে বড় হচ্ছে তাকে কেন এমন ভাবে শিক্ষিত করে তোলা হবে না? তাকে কেন এমন মানুষ তৈরি করা হবে না যে একটা ছেলেও যেন বড় হয় একজন মহিলাকে সম্মান করতে শেখে, তার মধ্যেও যেন কোনো মহিলার সাথে কোনো একটা একজন মহিলাকে অসুস্থতে ফেলবে এমন একটা ইয়ার্কি করা, অপ্রয়োজনীয় ভাবে তার গায়ে হাত দিয়ে কথা বলা থেকে শুরু করে যৌন হেনস্থা তো অনেক পরের কথা, এই জাতীয় কোনো প্রবণতা কোনো ছেলের মধ্যে যেন তৈরি না হয়, সেরকম ভাবে একটা ছেলেকেই বা আমাদের সমাজে কেন ছোট থেকে বড় করা হবে না? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই আন্দোলন থেকে উঠে এসেছে এবং আমরা গর্বিত। আমরা আরজি করের এই আন্দোলনকে নিয়ে, আমরা এই সামাজিক আন্দোলনকে নিয়ে গর্বিত যে যার ধর্মের ঊর্ধ্বে উঠে বহু বছর ধরে, বহু যুগ ধরে বকেয়া থাকা এই প্রশ্নগুলোকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ করেছেন। মহিলারা চিৎকার করে প্রশ্ন করেছেন, সমাজের সমস্ত মানুষ এই প্রশ্ন করেছেন এবং এই প্রতিটা প্রশ্নের মীমাংসা করতে হবে আমাদের দেশকে, আমাদের সরকারকে। আমরা বলছি যদি আমরা সুযোগ পেয়েছি ছোটবেলা থেকে ছেলেদের স্কুলের সিলেবাস থেকে, স্কুলের সিলেবাসে পরিমার্জন করে শুধুমাত্র অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল শেখানো নয়, তাকে সঠিক সামাজিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সিলেবাসে যে যে পরিবর্তন আনা দরকার সেই পরিবর্তন আমরা করব। একজন মহিলা, একটা ছোট মেয়েও, একটা বাচ্চা মেয়েও যদি বাসে, ট্রাম থেকে শুরু করে কোথাও কোন রকম কোন হেনস্থার সামনে পড়ে, সে যাতে বাড়িতে এসে বাবা মার কাছে সেটা বলতে ভয় না পায়, তার বাবা মা জানতে পেরে যেন পাড়া প্রতিবেশীর লজ্জায় সেটাকে চেপে যেতে বাধ্য না হন, তার সহায়ক সামাজিক রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করব। এই কাজ আমরা করতে চাই, কিন্তু এই কাজ খালি আমাদের করার ব্যাপার না, আপনারা সবাই আমাদের পাশে থাকলে আমরা করতে পারবো। আপনারা সবাইকে আমাদের এই কাজে আমরা পাশে চাই। এবং লোকসভা ভোটের সময় আমরা বলেছিলাম, আমরা আমাদের ম্যানিফেস্টোয় লিখেছিলাম, কিন্তু আমরা কোনো আসন জিততে পারিনি, তাই আমরা সেবার সে কাজ করতে পারিনি। 1.5 বছর পরে বিধানসভা ভোটে আমাদের ম্যানিফেস্টোর প্রথম কথা হবে এটা, যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে আমাদের পার্টি থেকে এমএলএরা নির্বাচিত হবেন, যেখানে যেখানে হবেন, যদি কোথাও না হন তাহলে কোথাও হবেন না, যদি 50টা জায়গায় হন তো 50টা জায়গায়, যদি 20টা জায়গায় হন 20টা জায়গায়, যদি 200টা জায়গায় হন 200টা জায়গায়, সেটা মানুষ ঠিক করবেন। কিন্তু যেখানে যেখানে একটা জায়গাতেও যদি আমাদের পার্টি থেকে একজন এমএলএ নির্বাচিত হয়, এমএলএ তহবিলের যে মোট টাকা 5 বছরে একজন এমএলএ পায়, তার বিধায়ক তহবিলের টাকা তার এলাকায় খরচা করার জন্য, আমাদের প্রত্যেকজন বিধায়ক তহবিলের 3 ভাগের 1 ভাগ টাকা খরচা হবে সেই এলাকায়
আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প, মেয়েদের জন্য স্কুল তৈরি করা, মেয়েদের জন্য কলেজ তৈরি করা, গ্রামের দিকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে শক্তিশালী করা, যাতে সেখানে মহিলাদের স্বাস্থ্য থেকে শুরু করে চিকিৎসা, যারা প্রেগন্যান্ট মহিলা তাদের ডেলিভারির সময় এখনো বহু মানুষের প্রাণ চলে যায়, নানা রকম অসুস্থতা মা এবং সন্তানকে ভোগ করতে হয়। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে সেই মতো করে শক্তিশালী করা, বিভিন্ন এলাকায় মেয়েদের জন্য সেলাইয়ের কাজ থেকে শুরু করে মনে করুন মেকআপ আর্টিস্টের কাজ থেকে শুরু করে আরো বিভিন্ন কাজ শিখিয়ে যারা স্বনিযুক্ত হতে চান তাদেরকে স্বনিযুক্ত প্রকল্পের আওতায় আনা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টার তৈরি করা থেকে শুরু করে এই বিভিন্ন প্রকল্প 3 ভাগের 1 ভাগ টাকা আমাদের প্রত্যেকজন এমএলএ ফান্ডের থেকে বরাদ্দ হবে। এই কাজ আমরা করতে চাই, এই কাজে আপনাদেরকে আমরা পাশে চাই।